হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, ওবিসি একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা আরআরবি টেকনিশিয়ানের গ্রেড 3 এর আমরা ক্লাস করছিলাম। আজকে আমরা 6-3-2026 থার্ড শিফট কমপ্লিট করব। এর আগে কিন্তু ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট কমপ্লিট হয়ে গেছে। তোমাদের জন্য প্লে লিস্ট বানানো আছে, অবশ্যই প্লে লিস্ট ফলো করবে। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে প্রতিবারের মতোই বলবো, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। একদম সম্পূর্ণ বাংলায় ক্লাস হবে। রেলের প্রিভিয়াস ইয়ার এবং সঙ্গে এসএসসি জিডির বইও সলভ করাচ্ছি। 1 নম্বর কোশ্চেন কি বলেছে, এটাকে সরল করতে বলেছে। দেখো এটাকে সরল কিভাবে করতে পারি। তোমার এটাকে যদি আমি দেখি, এটাকে চলো এ ধরো, এটাকে বি ধরো, আর এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, বীজগণিতে যদি সূত্র বলি, এটা তোমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে দেখো চিহ্ন মাইনাসে আছে, এখানে ভিতরে কি আসবে, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যাবে। মাইনাসের জন্য কি হবে, এ আর বি কি হয়ে যাবে, তোমার মাইনাস হয়ে যাবে। এ স্কোয়ার বি স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাসে আছে, কেটে যাবে। তাহলে আমার যাবে হলো 2ab, আর মাইনাসে মাইনাস প্লাস 2ab ডবল যাবে। শর্টকাট শেখাই, তারপরে কনসেপ্ট শেখাবো। 2ab ডবল যাবে মানে কি হবে, 2ab মানে কত, 2 ইন্টু 2pq, এটা হলো এ, ইন্টু 11q হলো বি। 2ab ডবল মানে 2 দিয়ে গুণ, 2ab ডবল যাবে, কত হচ্ছে বলো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 11 88, 88। আর কি কি আছে, পি আছে, দুটো কিউ আছে, পি কিউ স্কোয়ার। এটা কোন অপশানে আছে বলো, 88 পি কিউ স্কোয়ার, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। এটা হলো শর্টকাট মেথড। কোনটুকু, এইটুকু শুধু করলেই কিন্তু হয়ে যাচ্ছে, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। ওকে, এটা কি শর্টকাট। তোমরা জানো আমি তোমাদের শর্টকাট প্লাস কনসেপ্ট দুটোই কিন্তু করাই একসঙ্গে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে শর্টকাট কোনো লাভ নেই। চলো করা যাক। এবার কনসেপ্টে আসো, কনসেপ্টে ওয়ার্ক করি। কনসেপ্ট কি বলছে বলো, দেখো কনসেপ্ট কি বলছে। কনসেপ্ট হলো তোমার একটা এ আছে, একটা বি আছে। চলো এইটুকু মুছে দিই। এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটাকে বি ধরো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যাবে। এখানে চিহ্ন মাইনাস কমন আছে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে নাও। এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যাবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কনসেপ্ট এখানে দেখাচ্ছি। ওকে, মাইনাস, এবার দেখো যেহেতু মাইনাস দিয়ে গুণ হয়, ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, এটা স্কোয়ার যাবে, মাইনাস মাইনাস প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এবার কি হবে বলো, এবার তো কাটাকুটি করবে কিন্তু ভদ্রভাবে। প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দাও, এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে দাও, সমান সমান থাকলো 2ab কত হলো, 4ab হলো। তাহলে 4ab হলো কারেক্ট অ্যান্সার। 4ab করেছি দেখো, তোমার এটা এ, এটা বি, আর 2 দুগুণি 4, 4ab কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কিন্তু আমরা ডাইরেক্ট করলাম কারণ কনসেপ্ট ক্লিয়ার আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, একটি নির্দিষ্ট কাজ যে সময় করে ওই একই সময় বি এবং সি একসঙ্গে ওই কাজটি করে। যদি এ এবং বি একসঙ্গে 6 দিনে এবং সি একা 42 দিনে কাজ করে, তাহলে বি একা কত দিনে করবে। একটি নির্দিষ্ট কাজ যে সময় করে সেই সময় কি বলেছে, বি এবং সি একসঙ্গে কাজটি করে, তাহলে বি প্লাস সি, এ সমান সমান বি প্লাস সি যাবে দিন সংখ্যা। যদি এ এবং বি একসঙ্গে 6 দিনে করে, এ প্লাস বি কত দিনে করছে, 6 দিনে করছে। আর সি একা করছে 42 দিনে। দুটো লসাগু করো, টোটাল কাজ হবে 42। 42কে 6 দিয়ে ভাগ করলে 7, 42কে 42 দিয়ে ভাগ করলে 1। এবার কি চাই, বি একা কত দিনে করবে, এটা করছিল পার ডে। বি একা, এখান থেকে কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি সমান সমান কত পাচ্ছি, দুটো যোগ করলে 7 আর 8 পাচ্ছি। এটা হলো পার ডে এ বি সি সব কটাকে যোগ করলে। এখান থেকে এ মানে জানি বি প্লাস সি, তাহলে এখানে লেখো এ মানে কি বি প্লাস সি, এর বদলে লেখো বি প্লাস সি, আর এখানে বি প্লাস সি তো ছিলই, সমান সমান 8। তাহলে এখান থেকে 2 কমন নাও, 2 ইন্টু বি প্লাস সি, কারণ বি দুবার সি দুবার, সমান সমান 8। 2 দিয়ে ভদ্রভাবে কাটো, 4 দুগুণে 8, 4। তাহলে বি প্লাস সি যদি 4 হয়, তাহলে বি সমান সমান 4, সি মানে 1, তাহলে সি ওপাশে গেলে বিয়োগ 1, তাহলে 4 বিয়োগ 1 3, তাহলে বি হলো 3 করছে পার ডে।
বি 3 ইউনিট করছে পার ডে, টোটাল কাজ কত? টোটাল কাজ 42 ধরবো, তাহলে বি এর টাইম কত লাগবে? 42/3, 3 14 42, 14 দিন। বলো কেমন লাগলো? ডি হলো কারেক্ট অ্যান্সার। সরল করতে বলেছে, সরল করা যাক। প্রথমে ব্র্যাকেটের কাজ থেকে শুরু করো। প্রথমে কার কাজ হয়? বি ও ডি। প্রথমে ব্র্যাকেট, তারপর অফ বাইরের কাজ আগে, তাহলে এইটুকুর কাজ আগে। এখান থেকে কত পাচ্ছি? 1/2 2 4, আর এখানে আছে হাফ ভাগ, তার এখানে আছে যোগ 1/2 আগে। এবার ভাগের কাজ আগে হবে যোগের থেকেও। হাফ ভাগ উল্টে গুণ, মানে 4/1 হয়ে গেল, যোগ 1/2 আছে, 2 2 4, তাহলে এখান থেকে পাচ্ছি 2 যোগ হাফ, 2 যোগ হাফ মানে 2 যোগ হাফ মানে 2 লসাগু, 2 2 4 5, 5/2 পাচ্ছি এই টোটাল ব্র্যাকেটের বদলে। আর এখানে অফ আছে, হাফ আছে, এর সঙ্গে আবার হাফ গুণ, তাহলে 5/2 2 4 পাচ্ছি। বিয়োগ আছে, এই শেষের টুকু এবার করো, বিয়োগ 1/2 আছে, 4 লসাগু 5 মাইনাস তোমার এখানে যাবে কত? 2 2 4, 5 - 2 যাচ্ছে, ওকে। 5 - 2 2 4 2 যাচ্ছে, 5 - 2 মানে 3/4 পাচ্ছি। 3/4 মানে পয়েন্টে আছে, তাহলে একে চলো 25 দিয়ে গুণ করি, একেও 25 দিয়ে গুণ করি, পয়েন্ট হয়ে যাবে। কিংবা তুমি ভাগ করে দাও, 3 × 75 আর 4 × 100, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, মানে 0.75 হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। এগুলি ঠান্ডা মাথায় করলে আরামসে হয়ে যাবে। পরে কোশ্চেন আসো। যদি একটি সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণ 156 ডিগ্রি হয়, বহুভুজটির 7টি বহিস্থ কোণের সমষ্টি কত? দেখো, বহুভুজের একটি অন্তঃস্থ কোণ এবং একটি বহিস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। মানে তোমার 156 বহিস্থ কোণ মনে করো এক্স ডিগ্রি, তাহলে 156 প্লাস এক্স ডিগ্রির মানই কত? 180 ডিগ্রি। দুটো মিলে 180 ডিগ্রি হবে, তাহলে এক্স ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 156 ডিগ্রি। বিয়োগ করো, 6 4 10 হাতে 1 রয়েছে, 15 1 16, 16 2 18, তাহলে এক্স ডিগ্রির মান কত হচ্ছে? 24 ডিগ্রি। এটা হলো কার মান? এটা হলো বহিস্থ কোণের মান। কটা আছে দেখো, বহুভুজটির 7টি বহিস্থ কোণের সমষ্টি কত? তাহলে একে 7 দিয়ে গুণ করে দাও, 4 7 28 8, 2 রয়েছে, 7 2 14 2 16, 168 ডিগ্রি হবে, এতে আছে। পরের কোশ্চেন বলেছে 64 এবং 148-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গসাগু চেয়েছে। চলো ভাগ প্রক্রিয়া করে দিই, ভাগ প্রক্রিয়া ছাড়াও হতো, কমন নিয়েও হয়ে যাবে। দেখো কমন নিয়ে যদি বলি, তোমার এটা দেখো 2 এর থেকেও 4 বড় আছে, এটাও 4 দিয়ে যায়, এটাও 4 দিয়ে, মানে সব থেকে বড় কমন, গসাগু মানে সব থেকে বড় কমন। দেখো তো 6 সব থেকে বড় কমন হয় কিনা? এটা কত দিয়ে যায়? 6 4 10, এটা তো তোমার 6 4 10 3 দিয়ে যাবে না, তাহলে তোমার 3 তো হচ্ছে না, 3 কমনে নেই, 3 দিয়ে যাবে না মানে 6 হচ্ছে না, ওকে। 6 হবে না, 3 হবে না। দেখো 4 × 64, 2 আর 4-এর মধ্যে 4 হবে, কারণ 4 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে, 48, 4 12 48, তো 4 হবে কারেক্ট আনসার, সব থেকে বড় কমন 4। বোঝা গেল? আরেকবার বোঝো, দেখো এটা 3 দিয়ে যাচ্ছে না, মানে এর মধ্যে তো 3 কমন নেই, তাহলে 3 কেটে গেল। আর 3 দিয়ে যেটা যায় না সেটা 6 দিয়েও যাবে না, কারণ 6 দিয়ে নিয়ম কি 2 দিয়ে যেতে হবে এবং 3 দিয়ে যেতে হবে, তাহলে 3 দিয়ে গেল না মানে 6 দিয়েও যাবে না, হয় 2 হবে না 4 হবে। এবার দেখো 2 দিয়েও যাবে, এবার যদি 4 দিয়ে না যেত তাহলে 2 2 উত্তর হতো, কিন্তু 4 দিয়েও তো ভাগ যাচ্ছে দুটোকেই, তো সব থেকে বড় কমন 4 আছে, তো 4 হলো অ্যান্সার, ওকে। 5-এর হবে সি। তাছাড়া তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো, অনেক প্রসিজার করা যায়। পরে কোশ্চেন আসো। একটি নির্বাচনে 4 জন প্রার্থী ছিলেন, মোট ভোটারের 60% ভোট দিয়েছেন, প্রার্থী এক্স প্রদত্ত ভোটে 40% ভোট পেয়েছেন, বাকি ভোট অন্য 3 জন প্রার্থীর মধ্যে সমানভাবে ভাগ হয়ে গেছে। যদি প্রার্থী এক্স অন্য প্রতিজন প্রার্থীর চেয়ে 480টি ভোট বেশি পেয়ে থাকেন, তাহলে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা কত ছিল? টোটাল মনে করো 100% ছিল, মোট ভোটারের 60% ভোট দিয়েছে, কত পার্সেন্ট ভোট দিয়েছে? 60% ভোট দিয়েছে। প্রার্থী এক্স প্রদত্ত ভোটে 40% পেয়েছে, তাহলে এই ভোটের 40% মানে 60 ইন্টু 40/100 কত হয়? 100 কাটবে, 0 0 কাটবে, 4 4 24, এটা কে পেয়েছে? এক্স প্রার্থী পেয়েছে, এত ভোট পেয়েছে। বাকি আছে কত বলো? 60-এর মধ্যে কতটা বাকি আছে? 60-এর মধ্যে 24 চলে গেল, তাহলে 24 6 কত হচ্ছে? 30, 36 বাকি আছে।
বাকি ভোট অন্য 3জন প্রার্থীর মধ্যে সমানভাবে ভাগ হয়েছে, তাহলে 36কে কিভাবে ভাগ হয়েছে, 3 × 36 হয়, তাহলে 12 12 12 করে পেয়েছে। এবার দেখো বলেছে যদি প্রার্থী এক্স অন্য প্রতিজন প্রার্থীর থেকে 480 ভোট বেশি পেয়ে থাকে। দেখো প্রতিজন প্রার্থীর থেকে কত বেশি বলো তো, ডিফারেন্স দেখো, এক্স পেয়েছে 24 আর প্রতিজন 12 করে, তাহলে ডিফারেন্স কত পাচ্ছি বলো, ডিফারেন্স 12। প্রশ্নে কত বলেছে, প্রশ্নে বলেছে দাদা 480টি, তাহলে 12র মানই 480, বোঝা গেল। এবার এটাকে কাটো কিন্তু ভদ্রভাবে, 4 12 48 40 পাচ্ছি, একের মান কত 40। কি চেয়েছে বলো প্রশ্নে, তাহলে মোট নিবন্ধিত ভোটারের সঙ্গে কত 100% ধরেছি, তাহলে 100-র মান কত, এটা হলো 1%। ওকে, এগুলো সব পার্সেন্টেজ হিসাব করছিলাম। 1%-এর মান যদি 40 হয় তাহলে 100%-এর মান কত হবে তোমরা জানো দাদা, 40-এর পরে 2 শূন্য বাড়িয়ে দেবো, সিম্পল। এ হলো কারেক্ট অ্যান্সার। স্টেপ বাই স্টেপ বোঝো, কনসেপ্ট ক্লিয়ার করো। পরে কোশ্চেন আসো। এ একটি কাজ 16 দিনে সম্পূর্ণ করতে পারে এবং বি কাজটি 24 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসঙ্গে 5 দিন কাজ করার পর এ চলে যায়। ভালো কথা, ওর ইচ্ছা হয়েছে চলে গেছে। বাকি কাজটি সম্পূর্ণ করতে বি এর আরও কতদিন সময় লাগবে, এই আরও কথাটা কিন্তু উল্লেখ করবে, কোনো সময় মোটও চায়, ঠিক আছে, মানে মোট চায় আবার আরও চায়, এটা কিন্তু অনেক কোশ্চেনে ভুল করিয়ে দেয় আই মিস্টেকে। এ একটি কাজ 16 দিনে করছে, বি করছে, বি করছে হলো 24 দিনে। দুটো লসও করতে দেখো, 24 গুণে 48, 48 হবে লসও, কারণ 16 দিয়েও যাবে। এইগুলি আর নতুন করে শেখানোর কিছু নেই, বহুবার শিখিয়েছি, যারা পুরনো রয়েছে জানো। ওকে, 48কে 16 দিয়ে ভাগ করলে 3 × 48, 24 গুণে 48, এটা করছে হলো পার ডে। তারা একসঙ্গে 5 দিন কাজ করে, একসঙ্গে কত করছে, 3 দিয়ে 5 করছে, 5 দিনে কত করবে বলো, 5 দিনে করবে 5 5 25 ইউনিট করবে। বাকি কাজ কত বলো, বাকি 48 মাইনাস 25 ইউনিট কাজ বাকি আছে, 5 3 8 2 23 বাকি আছে। এবার কি বলেছে, এবার হলে এ চলে গেছে, বাকি কাজটি সম্পূর্ণ করতে বি এর আরো কতদিন লাগবে, বি পার ডে করছে 2 করে, তাহলে 23 করতে টাইম লাগবে কত, বি এর টাইম লাগবে হলো 23/2, 23/2 মানে 12 দুগুণে 24 তো বেশি হবে, 11 দুগুণে 22, একে 23, তাহলে 11.5 দিন লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। স্মিতা তার বন্ধুর কাছ থেকে বার্ষিক 8% সরল সুদের হারে 14,750 টাকা ধার নিয়েছে। সে 6 মাস পরে ওই অর্থরাশি ফেরত দেয়। সে মোট কত অর্থরাশি পরিশোধ করেছিল, মোট কতটা পরিশোধ করেছিল, আগে সুদটাকে বার করো। আসল কত 14,750, এটা পেয়ে গেল। টি কত 6 মাস পর, মানে 6 মাস মানে কত, 6 মাস মানে হাফ বছর, 12 মাসে 1 বছর হয়, তাহলে হাফ বছর, হাফ লিখে দিলাম। পিটি সুদের হার কত 8%, পিটি R/100, এখান থেকে কি পাবো, সুদ পাবো, এটা আয়ের মান পাচ্ছি। বার করো, কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 14তে 4 লাগবে, 47, 5 9 45, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 2 দুগুণি 4 হয়, 4 দুগুণি 8 হয়, ডাইরেক্ট কাটলাম, 2 আসলো। তো 5 দুগুণি 10-এর 0, হাতে 1 রয়েছে, 9 দুগুণি 18, 1 19, হাতে আমার 1 রয়েছে, 2 দুগুণি 4 গায়ে 5, 590 টাকা হলো সুদ পাচ্ছে। আমার কি চেয়েছে, সুদ প্লাস আসল চেয়েছে, টোটাল কত টাকা পরিশোধ করবে। সুদ কত 590, আসল কত 14,750, দুটোকে যোগ করে দাও। এখান থেকে 0, 9 5 14, 4, শেষের দিক থেকে 40, একমাত্র অপশন আমার এতে আছে। ওকে, অপশন হয়ে গেল। এবার চলো টোটালটাকে কমপ্লিট করে দিই। 0, 9 5 14, 4, হাতে আমার 1 রয়েছে, 7 5 12, আর 1 13, 3, 14 আর 1 15, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে, যেটা আমরা অপশন টেস্ট করে পুরোটা করার আগে কিন্তু আমরা বুঝে গেছি। পরে কোশ্চেন আসো। 11 এবং 19 উভয়কে অন্তর্ভুক্ত করে এর মধ্যে কতগুলি পরস্পর মৌলিক সংখ্যার জোড়া রয়েছে। ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। ওকে, এটাকে স্টার মার্ক দিয়ে দাও, কনসেপচুয়াল কোশ্চেন। চলো কনসেপ্ট ক্লিয়ার করাই, কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য তো আমি আছি তোমাদের দাদা। চলো কনসেপ্ট ক্লিয়ার করাই। দেখো 11 থেকে 19-এর মধ্যে, আগে তুমি আমাকে বলো পরস্পর মৌলিক সংখ্যা মানে কি, যাদের গসগু 1 তারা পরস্পর মৌলিক সংখ্যা। যেমন একটু বুঝাই, যদি আমি বলি 20 আর 10 ধরি, এরা কি পরস্পর মৌলিক সংখ্যা না, কারণ এদের মধ্যে কমন আছে, কিন্তু এটাও 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে, তাহলে এদের গসগু 1 হবে না, গসগু 2 হয়ে যাবে।
সরি গসাগু 10 হয়ে যাবে, কারণ দুটোর মধ্যে সব থেকে বড় কমন হলো 10। কি বোঝাতে চাইছি, যে দুটোর মধ্যে কোনো কমনই থাকবে না, তাহলে তাদের গসাগু 1 হবে। ওকে, দুটোর মধ্যে কমনই থাকবে না, তাহলে গসাগু 1 হবে। যদি আমি বলি 20 আর যদি তোমার 17 বলি, দুটোর মধ্যে কোনো কমন নেই, তাহলে এই দুটোর গসাগু হলো 1। তাহলে এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, পরস্পর মৌলিক সংখ্যা এরা, কনসেপ্ট। এবার অঙ্কের দিকে পাড়ি দিই। 11 থেকে 19, 11, 12, 13, 14, 15, 16, 17 আছে, 18 আছে, 19 আছে, একদম বেসিক কনসেপ্টে করাবো। ওকে, বোঝো। দেখো 11 আর 12-র গসাগু কত? 1, তাহলে একটা পেলাম। 11 আর 13-র গসাগু 1 হবে, 11, 14-র গসাগু 1 হবে। 11 মৌলিক সংখ্যা, দেখো 11 দিয়ে কোনোটাই কিন্তু কোনো রকম মিল নেই, কোনো কমন নেই আর কি। তাহলে 11 থেকে মানে 11-র পরে 11, 12, 11 আর 13-র গসাগু 1, 11, 14-র গসাগু 1, 11, 15-র গসাগু 1, মানে এরা সব পরস্পর মৌলিক সংখ্যা হতে হতে যাচ্ছে। মানে 11-এর সঙ্গে 12 ধরলে একটা পরস্পর মৌলিক সংখ্যা, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তাহলে 8 যোগ লেখো। 11 দিয়ে কাউন্ট হয়ে গেল, এবার 12 দিয়ে কাউন্ট করো। দেখো 12-র সঙ্গে 11 কিন্তু একবার কাউন্ট হয়ে গেছে, তাই না? কখন বলো তো? যখন 11 দিয়ে আমি টোটালটা কাউন্ট করছিলাম, তখন তো আমি 12, 13 সবই কাউন্ট করেছি, তাহলে 12-র সঙ্গে 11 কাউন্ট হয়ে গেছে। এবার 12-র সঙ্গে 13 বাকি আছে, 14 বাকি আছে, এইগুলি বাকি আছে। চলো 12-র সঙ্গে 13 কাউন্ট করো। এটা কি? 12-র সঙ্গে 13 যদি ধরি, এদের গসাগু 1, কোনো মিল নেই, মানে কোনো কমন নেই, তাহলে একটা পেলাম, একটা। তারপরে 12 আর 14 হবে না, 2 কমন আছে দুটোর মধ্যেই। 12 আর 15 হবে না, 3 কমন আছে। 12, 16 হবে না, 4 কমন আছে, 2 কমন আছে। 12, 17 হবে, দুটো, একটা, দুটো। 18 হবে না, 2 কমন আছে। 19 হবে, তিনটে, একটা, দুটো, তিনটে। 3 যোগ দাও। এবার 13 টানো। 13 যদি টানি, তাহলে 13-র সঙ্গে 11 কিন্তু একবার কাউন্ট করেছি, তার মধ্যে এই 8 বারের মধ্যে তো একবার 11 কিন্তু 13 ধরে নিয়েছি, তাই না? এই 11 আর 13 ধরে নিয়েছি, 8-এর মধ্যেই সেটা ঢুকে গেছে। আর 12-র সঙ্গে 13ও কিন্তু একবার ধরে নিয়েছি, যেটাই 3-এর মধ্যে আছে। মানে এই পরেরগুলি সব বাদ হয়ে যাচ্ছে, মানে একবার করে ধরা হয়ে যাচ্ছে এগুলি। তাহলে 13-র সঙ্গে এবার সামনের দিকে এগোবো, বোঝা গেল? এই কনসেপ্টটা মাথায় রাখো, এটা কিন্তু আর নেক্সট টাইম বোঝাবো না। ওকে, যে 11 এই 13-র সঙ্গে আবার উল্টো দিকে 12 কেন নেবো না, কারণ নেওয়া হয়ে গেছে তো। 11-র সঙ্গেও নেওয়া হয়ে গেছে, যেটা কাউন্ট করছি সেটা অলরেডি নেওয়া হয়ে যাচ্ছে। 13-র সঙ্গে 14, এইভাবে সামনের দিকে এগোবো। 13 পরে 14, একটা পেলাম। 13-র সঙ্গে 15, একটা, দুটো পেলাম, একটা, দুটো। 13-র সঙ্গে 16, কোনো কমন নেই, কোনোটার সঙ্গে কমন নেই, 13 তো মৌলিক সংখ্যা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা পাচ্ছি, 6 লেখো, 6 যোগ। এবার 14 দিয়ে কাউন্ট করো। 14 আর 13 নেওয়া হয়ে গেছে, 14, 12ও নেওয়া হয়ে গেছে, 14 আর 11ও নেওয়া হয়ে গেছে, 8-এর মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, মানে পিছনেগুলি সব গোনা হয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে। এবার সামনে এগো। 14-র সঙ্গে 15, একটা পাবো। 14-র সঙ্গে 16, না হবে না, 2 কমন আছে, একটা, এখানে একটা, দুটো, এটা হবে না, 2 কমন আছে, এখানে একটা, তিনটে পাবো, তিনটে পেলাম, যোগ দাও। 15-র সঙ্গে যদি দেখি, তাহলে এই পিছনেগুলো তো সব কাউন্ট হয়ে গেছে। 15-র সঙ্গে 16, 3 আর 5 আছে এর মধ্যে, হ্যাঁ একটা পাবো, একটা। 17 পাবো, দুটো পাবো। 18 হবে না, কারণ 3 ছক 18 হয়, 3 5 15, একটা, দুটো, তিনটে পাবো, 3 যোগ দাও। এবারে যদি 16 বলি, 16-র সঙ্গে 17 নেবো, 18 হবে না, 2 কমন আছে দুটোর মধ্যে, একটা, দুটো, দুটো যোগ দাও। এবার যদি 17 বলি, একটা, দুটো, দুটো হচ্ছে। 18 যদি বলি, 18 আর 19 বাকি আছে, একটা। কারণ 18-র সঙ্গে 17 আমার কাউন্ট করা হয়ে গেছে, 16 আমি হিসাব করে দেখেছি, কারণ 16 দিয়ে যখন করছিলাম তখন তো 18, 16, 16 ইন্টু 18 এনেছি। 15 দিয়ে যখন করেছিলাম 15 ইন্টু 18 এনেছি, এর জন্য পরেরগুলি সব বাদ হয়ে যাচ্ছে। এগুলিকে যোগ করো। 8, 9, 10, 11, 11, 6 কত হচ্ছে? 17, 18, 19, 20, 3, 23, 24, 25, 26, 27, 28, 28 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। একটু ধীরে ধীরে ডিটেলসটা বোঝানোর চেষ্টা করলাম, যখন তুমি করবে অটোমেটিক হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না। পরে কোশ্চেন আসো। এটাকে তুমি থিটার যে কোনো মান রেখেও করা যায়, কিংবা এটাকে চলো বেসিক কনসেপ্টই ক্লিয়ার করাই। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করাই। কনসেপ্ট যদি ক্লিয়ার করাতে চাই, তাহলে তুমি এখানে দেখো যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 বাই কি আছে?
কস স্কোয়ার থিটা সমান সমান কি আছে, 1 আছে। এটাকে একটু ছোট করে নিই, এটা আছে। ওকে, এটা রয়েছে। এখান থেকে যদি বলি আমি যে তোমার সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান সমান কোনাকুনি গুণ করে দিই কস স্কোয়ার থিটা। এখান থেকে পাচ্ছি হলো সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান সমান কস স্কোয়ার থিটাকে বলতে পারি না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা বলতে পারি। দেখো এটা এই পাশে আসলে কি হবে, এটা সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে দুটো হয়ে যাবে, 2 সাইন স্কোয়ার থিটা পাবো। এখান থেকে মাইনাস 3 সাইন থিটা, এই 1 এ পাশে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে +1 সমান সমান 0। এখান থেকে মিডল টার্ম করো, মিডল টার্ম যদি করতে হয় তাহলে দেখো 2 1 2 পাচ্ছি, তাহলে এখান থেকে পাবো দেখো 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, দেখো দুটোকে যোগ করলে 3 সাইন থিটাই পাবো, আর মাইনাসে মাইনাসে +1 মানে 2 1 2 পাবো সমান সমান 0। এখান থেকে দেখো কমন নাও, এখান থেকে কি কমন নেবে, 2 সাইন থিটা কমন নাও, 2 সাইন থিটা কমন নিলে ভিতরে থাকছে হলো সাইন থিটা -1। এখান থেকে -1 কমন নিলে এখানে পাচ্ছিল সাইন থিটা প্লাসে মাইনাসে -1 সমান সমান 0। এখান থেকে তাহলে পাচ্ছি 2 সাইন থিটা, এক লাইন এখান থেকে চাইলে আমি গ্যাপও করে দিতে পারতাম, কিংবা প্রথমে তো আর আরেকটা শর্টকাট আছে যেটা তোমাদের আমি আগের কনসেপচুয়াল ক্লাসগুলোতে শিখিয়েছি, যেখানে তোমার এই মিল টার্ম করারও প্রয়োজন নেই, ডাইরেক্ট তুমি প্রথমটার থেকে কিন্তু প্লাস মাইনাস হিসাব করে তুমি অ্যান্সার মিল টার্মের উত্তর কীভাবে বার করে নিতে পারো। কিন্তু অনেক নতুন স্টুডেন্ট যেহেতু যুক্ত হয়, তো আমি বেসিকেই এটাকে মিল টার্মটাও বেসিকে করাচ্ছি। ওকে, আবার কোনো একটা অন্য ক্লাসে টোটাল মিল টার্ম শর্ট টেকনিক শিখিয়ে দেবো। 2 সাইন থিটা -1 স্টেপ জাম্প এখানেও করলাম না। ওকে, যেহেতু বেসিক করাচ্ছি এখানে, তো এখানেও স্টেপ জাম্প করলাম না। স্টেপ জাম্প যদি করতে হতো 1 নম্বর এইখান থেকেই বার করা যায় ডাইরেক্ট, মিল টার্ম না করে। ওকে, সেগুলি অন্যান্য ক্লাসে শিখিয়েছি। তো এখানে যেহেতু অনেক নতুন স্টুডেন্টও জয়েন্ট হয়, তার জন্য বেসিকে করাচ্ছি। এখানে যাচ্ছে কত, সাইন থিটা -1 সমান সমান 0, এটাকে চলো এখানে করাই। তাহলে একবার পাচ্ছি হলো 2 সাইন থিটা -1 সমান সমান 0, আর একবার কি পাচ্ছি, সাইন থিটা -1 সমান সমান 0। এখান থেকে পাচ্ছি সাইন থিটা সমান সমান 1, এখান থেকে পাচ্ছি হলো সাইন থিটা সমান সমান 1 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর 2 এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, মানে হাফ পাচ্ছি। এবার দেখো আর একটা কন্ডিশন বলেছে যে থিটা 0 ডিগ্রির থেকে বড় হবে, আবার 90 ডিগ্রির থেকে ছোট হবে। সাইন হাফ মানে কত, 30 ডিগ্রি, আর সাইন 1 মানে কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে, তাহলে এটাকে নেবো না, কারণ 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, 90 ডিগ্রি হলে হবে না, 90 ডিগ্রির থেকেও ছোট হতে হবে। তাহলে এটা কনফার্ম যে সাইন হাফ হাফ নিতে হবে, এটা কনফার্ম, কারণ এটা বলে দিয়েছে, এটা নিতে পারবে না তুমি, প্রশ্নে বলে দিয়েছে। তাহলে নিতে হবে কোনটা, সাইন 30 ডিগ্রি নিতে হবে। এবার তুমি এখানে শুধু মান পুট করো, এখানে এখানে মান পুট করলে কি পাবে, কট 3/2 থিটার মান হলো 30 ডিগ্রি, প্লাস তোমার এখান থেকে পাচ্ছি হলো সাইন 3 থিটার মান হলো 30 ডিগ্রি, এখান থেকে পাচ্ছি 15 দুগুণে 30, তাহলে এখান থেকে পাচ্ছি হলো কট 45 ডিগ্রি, 3 × 45 প্লাস সাইন 3 × 30 = 90 ডিগ্রি। কস কট 45 ডিগ্রির মান কত, 1, সাইন 90 ডিগ্রির মান কত, 1, তাহলে 1 আর 1 হয়ে গেল 2, এটা হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে, এটা মিন মিডিয়ান মোডের কোশ্চেন। ইফ দ্য মিন অফ এ distribution is 78 and the median is 61, then the value of mode, আমরা কি জানি যে মোড সমান সমান 3 মিডিয়ান -2 মিন। সমাধান করো, 3 ইন্টু মিডিয়ান কত, মিডিয়ান 61, -2 ইন্টু মিন কত,
মিন হলো 78, 78, 3 একে 3, 3 ছক 18, মাইনাস 8 দুগুণে 16, 7 দুগুণে 14, আর একে 15, 6 কত হলে 13 হয়, 6 7 13, 15 একে 16, 2 18, 27 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট কোশ্চেনে আসো। যদি 3টি সংখ্যার গড় 20 হয় এবং এদের মধ্যে দুটো সংখ্যা যথাক্রমে 11 এবং 21 হয়, তাহলে তৃতীয় সংখ্যা কত? 3টি সংখ্যার টোটাল কত বলো? টোটাল হবে 3 × 60, তার থেকে দুটো সংখ্যা যোগফল বাদ দিয়ে দাও, তাহলে তৃতীয় সংখ্যা পেয়ে যাবে। এর থেকে বিয়োগ করবে কত? এর থেকে বিয়োগ করবে, এখানে 1 আর 1 2, 2 আর 1 3, 32 বিয়োগ করবে, 2 8 হচ্ছে 10, 3 আর 1 4, 2 6, এটা হলো থার্ড সংখ্যা, থার্ড নম্বর সংখ্যা, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো। a:b = c:x হলে এবং a = 12, b = 18, c = 27 হলে x এর মান কত? দেখো a:b মানে a/b মানে 12/18, আর c মানে কত? 27, তাহলে 27/x যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো, কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে। 3 4 12, 3 6 18, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2x এর মান কত পাচ্ছি? 3 7 21, এক হাতে 2 রয়েছে, 3 দুগুণে 6, 2 8, তাহলে x = 81/2, 81/2 মানে কত? 40 দুগুণে 80, 40.5 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি সংখ্যার 1/3 সঙ্গে 55 যোগ করলে যোগফল 77 হয়, মূল সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? মনে করো সংখ্যাটা x, এক্স এর 1/3 মানে 1/3 সঙ্গে 55 যোগ করলে যোগফল কত হচ্ছে? 77 হচ্ছে। এখান থেকে সমাধান করো, তাহলে এখান থেকে পাচ্ছি x/3 = 77 মাইনাস 55, ওপাশে গেলে মাইনাস হয়ে গেল, x/3 = 5 2 7, 22 পাচ্ছি। তো x এর মান কত? কোনাকুনি গুণ করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 1 7, ওকে, ও সরি হাতে তো কিছু নেই, 66 হচ্ছে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আমিও কিভাবে কি করছি, রাত্রিরে ভিডিও করছি তো প্রায় ঘুমানোর টাইম হয়ে গেছে, এখন বাজে হলো রাত 12টা 3। ওকে, আজকের ক্লাস তোমাদের 9টার ক্লাস আজকে গ্যাপ গেছিলো, তো সেটাকে তো পূরণও করতে হবে। তো এখান থেকে x/3 = 22, x = 66, অঙ্কগুলির যোগফল চেয়েছে 6 6 12 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের কোশ্চেন আসো। একটি বাগানের আটার পরটিকে তোমার 2500টি রম্বস আকৃতির পাথরের স্ল্যাব দিয়ে বাঁধানো হবে, যার প্রতিটির কর্ণদ্বয় দেওয়া আছে। হাঁটার পথটিকে 5 প্রতি বর্গমিটার দরে পালিশ করার মোট খরচ কত হবে? আর কি চেয়েছে? এছাড়াও যদি পথটির ক্ষেত্রফল আরও 6.25 মিটার স্কোয়ার বাড়ানো হয়, তাহলে হাঁটার পথটি একটি বর্গাকার প্রাঙ্গণে পরিণত হয়। এই বর্গাকার প্রাঙ্গণটির বাহুর দৈর্ঘ্য কত? দুটো উত্তর চেয়েছে, আগে যে কোনো একটা বার করি, তারপরে অপশানের দিকে খেয়াল করি। চলো এটাকে একটু ছোট করা যাক। এবার প্রশ্নে আসো। হাঁটার একটা পথ রয়েছে যেখানে তোমার এতটি রম্বস আকৃতির পাথরের স্ল্যাব দিয়ে, আগে রম্বসের তাহলে ক্ষেত্রফল বার কর। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে ক্ষেত্রফল কত পাচ্ছি রম্বসটির? হাফ ইন্টু 50 × 35, 50 × 35 পাচ্ছি, হাফ ইন্টু 50 × 35 পাচ্ছি। এটা হলো কর্ণদ্বয়ের গুণফল। এখান থেকে পাচ্ছি কত? 25 দুগুণে 50, তাহলে ক্ষেত্রফল কত পাচ্ছি? 25 × 35 পাচ্ছি। এটা যার প্রতি, এটা গেল হাঁটার পর থেকে 5 প্রতি বর্গমিটার ধরে পালিশ করার মোট খরচ কত? তোমার এটা হলো এক একটার ক্ষেত্রফল 25 × 35, এটা বর্গ মিটারে আছে, এটাকে কি মিটারে নিয়ে চলে যাই? চলো 25 × 35টাকে মিটারে নিয়ে চলে যাই। এটা কিসে আছে? সেমিতে আছে,
এত তোমার বর্গ সেমি। বর্গ সেমি মানে হলো সেমি স্কোয়ার। তাহলে একে যদি মিটারে করতে হয় তাহলে তুমি কত দিয়ে ভাগ করবে? সেমি থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ। আর যেহেতু বর্গ সেমি তাহলে 100 ইন্টু 100 দিয়ে ভাগ। তাহলে এটা কিসে পাবো? মিটারে চলে আসবে। ওকে, বর্গ মিটারে চলে আসবে। এখান থেকে ক্যালকুলেশন করো। 4 পুষে 100, আর কত পাচ্ছি? 5 7 35, 5 কুড়ি 100। তাহলে এখান থেকে পাচ্ছি সমান সমান 7/4 কুড়ি 80 বর্গমিটার। এবার দেখো টোটাল হলো এতগুলি রম্বস রয়েছে এবং হাঁটার পর থেকে 5 প্রতি বর্গমিটার ধরে পালিশ করেছে। তাহলে টোটাল খরচ কত হবে? এক একটা হলো তোমার 7/80 বর্গমিটার। টোটাল কতগুলি রয়েছে? 2500টি রয়েছে। টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব এবং প্রতি বর্গমিটারে 5 করে, তাহলে একে 5 দিয়ে গুণ করলে টোটাল খরচ কত হচ্ছে সেটা পাবো। এখান থেকে ক্যালকুলেশন করো। 0 0 কাটো। এটাকে কত দিয়ে কাটা যায়? এটাকে চলো 2 দিয়ে কাটি। 4 দুগুণি 8, একে 2 দিয়ে কাটো। 12 দুগুণি 24, 5 দুগুণি 10। তাহলে এখান থেকে কত পাচ্ছি বলো? 7 ইন্টু 5 25, 125 ইন্টু 5 কত? 625 বাই 4। এখান থেকে কত পাচ্ছি? 5 7 35, 5 হাতে আমার কত রয়েছে? 3 রয়েছে। 7 দুগুণি 14, 3 17, হাতে 1 রয়েছে। 6 7 42, এটাকে 43 বাই 4। এটাকে যদি 4 দিয়ে ভাগ করো, 4375কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তো 4 একে 4 পাবে। এখানে তোমার 4 একে 4 পাবে, এখানে 3 আসবে, 0 দিয়ে 7 নামাবে। 3 আসবে, 0 দিয়ে 7 নামাবে। অ্যান্সার কিন্তু আমরা বুঝতে পারছি কোনটা হবে, চলো তাও একটু করা যাক। 3 আসলো, 0 দিয়ে 7 নামাবে। এবার 4 নং 36 যাবে, এখানে 1 আসলো, 15 আসলো, 3 4 12 যাবে, এখানে 3 আসবে, পয়েন্ট দিয়ে 0 দেবে, 4 7 28 নেবে, 2 4 5 20তে গিয়ে মিলবে, এখানে 5। এই টাকাটা হচ্ছে খরচ হবে। এটা দেখো একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, তাহলে ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন টেস্ট যদি করো তাহলে কিন্তু অপশন টেস্ট আমরা করলাম, কারণ দেখো বাকিগুলি তো এটা নেই, এই টাকাটা খরচ হবে। ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে চলো। সলভ করতে বলেছে, চলো ছোট ছোট করে করা যাক। তোমার কোনটুকুর কাজ আগে করবো? এই এই সেকেন্ড ব্র্যাকেটটুকু আগে কমপ্লিট করে দিই। এখানকার যদি ফার্স্ট ব্র্যাকেটটুকু কমপ্লিট করি, 3 3 9, 18 ভাগ 9, তাহলে এইটুকু কমপ্লিট হবে। 18 ভাগ 9 মানে 2 পাবো এখান থেকে। 3 3 9, 18 ভাগ 9 মানে এখান থেকে 2 পাবো। এখানে কত পাবো? দেখো তোমার 2/4, 2/4 মানে কত? 2 2 4 হাফ, তাহলে 14 ইন্টু হাফ মানে 7 2 14, এখান থেকে কত পাবো? 7 পাবো। ঠিক আছে, দেখো 2/4 মানে কত? 2 2 4 হাফ, 14 সঙ্গে হাফ গুণ করলে 7 2 14 মানে 7 পাবো। এটুকু হলো। তাহলে এখান থেকে এটুকু কত পাচ্ছি বলো? এখান থেকে এটুকু পাচ্ছি হলো, দুটো মাঝখানে যোগ আছে, 7 2 9 পাচ্ছি। এবার এখানে কত পাচ্ছি বলো? 3 নং 27, আর এখানে কত? 36। তো 36/27, 36/27 মানে কত? 3 12 36, বা 9 দিয়ে কাটো, 4/3 পাবো। 4 নং 36, 3 নং 27, 4/3। তাহলে এখান থেকে কত পাচ্ছি বলো? 4/3 পাচ্ছি। 3 নং 27/36, 36/27 মানে 4/3। এবার এইটুকুর কাজ আগে করা যাক। 4 4 16, তো 96/16 আছে এইখানে, এইটুকু 6 16 96, এখান থেকে কত পাচ্ছি? 6 পাচ্ছি। আর এখানে কত আছে? মাঝখানে যোগ আছে। ওকে, মাঝখানে আছে কত? যোগ আছে। তাহলে 6 যোগ এটা, 3 লসাগু, 3 ছক 18, আর 4, 18 4 22, এটা পাচ্ছি। আবার এখানে আবার যোগ আছে, তাহলে 22/3 যোগ 9, এটা উত্তর। তাহলে 3 লসাগু, 22 যোগ 3 নং 27, 7 2 9, 2 2 4, 49/3 কারেক্ট অ্যান্সার হতে হবে।
এটা আসছে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। তাহলে এটা কিন্তু ডি আমার হিসাবে কিন্তু এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে। তোমরা বলো অ্যান্সার কোনটা আসছে, সরল করে বলো। পরে কোশ্চেন আসো। এখন থেকে 5 বছর আগে জনি এবং তার বোন জিনির বয়সের সমষ্টি ছিল 25 বছর। জনির বর্তমান বয়স যদি তার 10 বছর আগের বয়সের দ্বিগুণ হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? এখন থেকে 5 বছর আগে জনি এবং তার বোন জিনির বয়সের সমষ্টি ছিল 25, এখন কত বলো? এখন জনি প্লাস যদি জিনি বলি, নাও বর্তমানে, এখন থেকে 5 বছর আগে ছিল এটা, তাহলে বর্তমানে দুজনের 5 5 10 বাড়বে, তাহলে 25 আর 10 হচ্ছে 35 বছর। এটা হলো সমষ্টি। জনির বর্তমান বয়স যদি তার 10 বছর আগের বয়সের দ্বিগুণ, 10 বছর আগের বয়সের দ্বিগুণ, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? এখান থেকে কি করা যেতে পারে? জনির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের দ্বিগুণ, তাহলে 10 বছর আগের বয়স কত ছিল? মনে করো তোমার এক্স ছিল 10 বছর আগে, ঠিক আছে? তাহলে এখন কত? এখন হচ্ছে 2x। ওকে, আবার 2x এর মানই তো x+10। কেন বলো স্যার, কিভাবে কি হলো? বোঝো, বলেছে এখন তার যেটা বয়স 10 বছর আগে, যদি আমি তোমার এক্স ধরি, এটাকে মুছে দাও, এটা তো বর্তমানে নিয়েছিলাম। 10 বছর আগে, 10 বছর আগে, চলো আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করাই, নাহলে তোমরা রাগ করবে। 10 বছর আগে জনির বয়স এক্স বছর ধরেছি, তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে তাহলে x+10 হবে, এখন 10 বাড়বে, কিন্তু বর্তমানে কি বলেছে? বর্তমানে বলেছে যে 10 বছর আগের বয়সের দ্বিগুণ, তাহলে এটা সময় সমানই তো 2x, 10 বছর আগে x ছিল, এর দ্বিগুণ। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে দেখো 2x - x সমান সমান 10, x সমান সমান কত পাচ্ছি? 10। x সমান সমান যদি 10 হয়, তাহলে 10 বছর আগে জনির বয়স কত ছিল? 10 ছিল। এখন কত? x এর মান 10 +10, এখন হচ্ছে 20। কার বয়স? জনির বয়স। জনির বয়স হলো 20, তাহলে জিনির বয়স কত? দুজনের এখন বর্তমান বয়সের সমষ্টি 35, তাহলে 20 কত হলে 35 হচ্ছে? 20 আর 15তে 35, তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? দুটোর মধ্যে পার্থক্য কত? 5 বছর, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। এখানে কি বোঝালাম? কনসেপ্ট বোঝালাম, কনসেপ্ট। ক্লিয়ার হলে বলবে। পরে কোশ্চেন আসো। একটি দুর্গে পর্যটকের সংখ্যা গ্রীষ্মকালে 30% বৃদ্ধি পায় এবং বর্ষাকালে 25% হ্রাস পায়, পর্যটকের সংখ্যার মোট পরিবর্তন কত? এটা a+b+a/100, এই সূত্রে করো। এই সূত্র তোমরা চঞ্চল ঘোষের বই যারা সলভ করেছো তারা তো আমার কাছ থেকে বহুবার করেছো। একটা সূত্র মুখস্থ করেছি, সেটা দিয়ে যে 4টে সূত্র হয়, 4টে কিংবা 3টে দেখবে তোমার সূত্র বার হয়, সে 3টে হয়ে যাবে। ওকে, 30% বৃদ্ধি মানে +30 লিখবে, 30% বৃদ্ধি মানে +30 লিখি আমরা, 35% হ্রাস মানে -35, দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, এই/100 মানে 30 × 35/100, 0 0 কাটো। এটাকে যদি বলি তোমার 30 - 35, তাহলে -5 পাবো, এখান থেকে মাইনাস দাও, এখান থেকে 3 5 15, হাতে 1 রয়েছে, 3 3 9 আর 1 10, 10 নিচে 10 মানে 1 ঘর পয়েন্ট, এখান থেকে কত পাচ্ছি? -15.5%। এটা কি হবে? যেহেতু অ্যান্সার যদি মাইনাসে আসে তাহলে এটা কমছে মানে হ্রাস পাচ্ছে, যেটা বিতে আছে। ওকে, পরে কোশ্চেন আসো। 20 সেমি ব্যাস এবং 42 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের আয়তন কত? চোঙ কিরকম দেখতে হয়? এখানে কি ড্রয়িং ইনস্ট্রুমেন্ট পাবো? থাক, আমি এঁকে দিচ্ছি। চোঙ কেমন দেখতে হয়? এরকম দেখতে হয় চোঙ। 20 সেমি ব্যাস, ব্যাস মানে কোনটা বলো? এই টোটালটা 20 সেমি, আমার কি লাগবে? ব্যাসার্ধ লাগবে, তাহলে এইটুকু কত হবে? 10 সেমি হবে, হাফ। 20 সেমি ব্যাস এবং 42 সেমি উচ্চতা, এই 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 হাইটটা কত? এখান থেকে এটুকু, এটা হলো 42 সেমি। চোঙের আয়তন কত? চোঙের আয়তনের সূত্র কি?
চোঙের আয়তনের সূত্র বলো। চোঙের আয়তনের সূত্র কমেন্ট করো। আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 22/7 বলে দিয়েছে। আর স্কোয়ার মানে 10 স্কোয়ার 100 ইন্টু এইচ মানে কত 42। এখান থেকে কাটো কিন্তু ভদ্রভাবে। 7 দিয়ে গেলে 6 7 42, তো 6 দুগুনি 12, 2 6 দুগুনি 12, একে 13, দুটো শূন্য বাড়বে। এত সেমি কিউব হবে কারেক্ট অ্যান্সার 13,200, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে দেখো। সরল করতে বলেছে। সরলে কি করতে বলেছে দেখো, করা যাক। এখানে তোমার এন এর ভ্যালু তোমাকে দেখো, নিচে যেহেতু কোথাও এন নেই, তো এন এর ভ্যালু তো আমরা কিছু একটা পুট করতে পারি। ওকে, 0 পুট করে দেখতে পারো, কিংবা বেসিক কনসেপ্ট যদি তোমাদেরকে শেখাই, তাহলে আমি কিভাবে শেখাবো দেখো। এটা সমান সমান তোমার 2n+3 কি বলতে পারি। তুমি যদি একটাকে, আমি যদি বলি তোমার 2 এর কিউব কত হয় 8 হয়, তাহলে আমি একে এইভাবেও তো লিখতে পারি যে 2 স্কোয়ার ইন্টু 2 এর পর 1, তাহলে 2 স্কোয়ার 4 ইন্টু 2, 4 দুগুনি 8 হয়। এইভাবে আসে কনসেপ্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2n ইন্টু 2 এর পর 3 মাইনাস 2 ইন্টু 2 এর পর n বাই দাও এখানে 2 ইন্টু 2 এর পর n ইন্টু 2 এর পর 2 বলতে পারি। এখান থেকে সমাধান করো, দেখো 2 এর পর n দুটোর থেকে কমন নাও, থাকলো কত 2 এর কিউব মাইনাস 2 থাকলো। 2 এর পর n কমন নিয়েছি, 2 এর কিউব মাইনাস 2 থাকলো। এখান থেকে করো কত হচ্ছে বলো। এখান থেকে 2 ইন্টু 2 এর পর n ইন্টু 2 এর পর 2, এখান থেকে ক্যালকুলেশন করো 2 এর পর n কেটে গেল। এখান থেকে পাচ্ছি 2 এর কিউব কত 8, 8 মাইনাস 2 বাই এটা কত 2 এর স্কোয়ার 4, 4 দুগুনি 8, এটাই তো আসছে। কত আসছে এটাই, 8 থেকে 2 বাদ দিলে 6, 6/8, 6/8 মানে 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 3/4 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। কিসে শিখালাম এটা, টোটাল কনসেপ্ট। পরে কোশ্চেন আসো। পি কিউ এবং আর ধরনের পণ্যের দাম যথাক্রমে দেওয়া রয়েছে 280, 180 আর 105 টাকা। গোবিন্দ মোট 6,885 দাম দিয়ে এই 3 ধরনের পণ্য 3:4:7 অনুপাতে কেনে। সে কতগুলি কিউ ধরনের পণ্য কিনেছিল। পি কিউ আর পণ্যের রেশিও কত আছে, এটা মনে করো 3x, মানে রেশিও লেখো। তারপরে মনে করো রেশিও দেওয়া আছে, মনে করো তোমার এটা হলো পণ্যে এত অনুপাতে কেনে। পি কিনেছে মনে করো 3x, তাহলে কিউ কিনেছে হলো 4x, তাহলে আর কিনবে হলো 7x। এবার প্রত্যেকটার দাম কত, এর দাম হলো 280, এর দাম হলো 180 করে, এবার এর দাম হলো 105 করে। সবগুলিকে গুণ করে টোটাল খরচ বার করো। 0 3 8 24, 4 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8, এত এক্স। এটা 0 4 রং 72, এত। এখান থেকে 5 7 35, 7 1 7, এত এক্স। টোটাল কত হচ্ছে ব্যয়, শেষে এক্স। এখান থেকে 5 পাবো, 3 4 5 4 9, 7 7 14, 14 আর 8 কত হচ্ছে 22 পাচ্ছি। এটা প্রশ্ন বলেছে এই টাকাটা, তাহলে আমি কি বলতে পারি যে 2295 ইন্টু এক্স সমান সমান 6885।
এখান থেকে কি কোনো সমাধান পাচ্ছ কিনা দেখো। এখান থেকে 3 5 15, 3 নং 27 রেখে 28, 2 রয়েছে, 3 22 66, 2 68, ডাইরেক্ট কাটলে 3 বার যাচ্ছে। একটুখানি দেখো সংখ্যাগুলিকে দেখো, তাহলে মাথায় খেলে যাবে। ওকে, তাহলে এক্স এর মান কত পেলাম? 3 পেলাম। এক্স এর মান যদি 3 হয়, কিউ ধরনের পণ্য কিনেছিল কতগুলি? কিউ ধরনের কোনটা বলো? কিউ ধরনের কিনেছিল 4x, তাহলে 4x এর মান 4 × 3, 3 4 12 অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরে কত মূলধনে 700 টাকা সুদ হবে? মানে পি হলো আসল, টি হলো 2 বছর, সুদের হার 10% বাই 100, তোমার সঙ্গে সুদ হবে কত? 700 টাকা। 0 0 কেটে দাও, এখান থেকে 2 দিয়ে কাটলে 35 2 × 70, তাহলে পি সমান কত? 3500 টাকা। এটা হলো আসল, যেটা সিতে আছে। এবার এখানে অনেক ট্যালেন্টেড বাচ্চারা রয়েছে যারা বলবে যে এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট তুমি 10% আর 2 গুণ করো, 10 2 × 20%, 20%-এর মান হলো 700, তাহলে 0 0 কাটবে, তাহলে তোমার 2 দিয়ে কাটলে 35, 1%-এর মান হলো 35, তাহলে 100%-এর মান 3500। একদম ঠিক, তোমারটাও ঠিক, মুখে মুখেও এটা করা যাবে। ওকে, পরে কোশ্চেন আসো। একজন ডিলার এক্স এবং ওয়াই দুটি পণ্যের প্রতিটি 2000 করে কেনে। সে প্রতিটি পণ্যে সমান মূল্যে মুদ্রিত করে। সে 28% এবং 90% দুটি কমিক ছাড় দিয়ে এক্সকে বিক্রি করে এবং তারপরেও 322 টাকা লাভ করে। যদি সে ওয়াইকে 88 একক ছাড়ে বিক্রি করে, তাহলে ওয়াইয়ের তার কত শতাংশ লাভ হয়েছে? এই টাইপের কোশ্চেনগুলি টেকনিশিয়ানের প্রত্যেকটা কোশ্চেনই পাবে। এই টাইপের কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শিখে নাও, বোঝো। দুটোর ধার্য মূল্য কিন্তু এক। ওকে, তাহলে এমপি এক আছে। তাহলে আমি যদি এমপি বার করি, কি করে বার করব? ধার্য মূল্যের উপর ছাড়, এক্সে কত টাকা ছাড় দিচ্ছে? 28% ছাড় মানে কত? 28 29 30 72/100, 28% ছাড় দিলে এটা 100 থেকে বিয়োগ করলাম। 90% ছাড় মানে হলো 10/100, সমান কি দাঁড়াবে? সেলিং প্রাইস পাবো। দেখো মার্কস প্রাইজের উপর ছাড় দিয়ে কি পাই? সেলিং প্রাইস পাই। সেলিং প্রাইস কত বলো? কেনা দাম 2000, এটা কিন্তু প্রতিটির এক একটির দাম। তাহলে এক্স এর দাম 2000, কেনা দাম 2000, লাভ হয়েছে 322। তাহলে লাভ মানে কি? কত টাকায় কিনেছো, কত টাকায় বিক্রি করে কত টাকা লাভ হয়েছে, মানে কত টাকায় কিনেছো, কত টাকায় বিক্রি করেছো, সেই দুটো ডিফারেন্স লাভ। তেমনই কত টাকায় কিনেছো তার সঙ্গে লাভ যোগ করলে কি পাবে? বিক্রয় মূল্য পাবে। তাহলে 2000-এর সঙ্গে 322 যোগ করো, 2322 হলো সেলিং প্রাইস। হলো। এবার ধার্য মূল্য এমপি ছিল, তারপর কিছু ছাড় দিয়ে এটা হচ্ছে সেলিং প্রাইস এক্স এর ক্ষেত্রে। তো এখান থেকে ধার্য মূল্য বেরিয়ে গেলে ওয়াইয়ের ধার্য মূল্য তুমি পেয়ে যাবে, কারণ এক্স আর ওয়াইয়ের ধার্য মূল্য একই। বলেছে প্রতিটি পণ্য সমান মূল্যে মুদ্রিত করে। এখান থেকে এবার ক্যালকুলেশন করো একটু। এখান থেকে ক্যালকুলেশন করলে 10 দিয়ে কাটলে 10 10 = 100, এটাকে কত দিয়ে কাটতে পারে? দেখো এটা 9 বার যাবে, 3 4 5 6 7 8 9, এটাও 9 বার যাবে, 8 9 72, 9 দিয়ে কাটো, 9 2 × 18, কত লাগবে? 5 লাগবে। এখান থেকে পাচ্ছিল 52, 52 তোমার 4 9 36, 4 9 36, 5 9 45 যাবে, 5 9 45, 7 লাগবে, 8 9 72, এটা পাচ্ছি। এবার এটাকে কাটো, এটাকে যদি 2 দিয়ে কাটো, 4 2 × 8, একে যদি 2 দিয়ে কাটো, কত পাবে বলো? 2 1 2, 2 2 × 4, 9 2 × 18, একে যদি 4 দিয়ে কাটো, 4 5 100, তাহলে এমপির মান কত পাচ্ছি? এমপির মান 129 × 250, কোনাকুনি গুণ করলাম, এটা হলো এমপি মানে ধার্য মূল্য। ওয়াইয়ের ধার্য মূল্য সেম, দুটো সেম ধার্য মূল্যে আছে। এবার কি হয়েছে? সে ওয়াইকে 88% একক ছাড় দিচ্ছে, তাহলে ওয়াইয়ের সেলিং প্রাইস কত হবে? 129 × 250, এটাকে আর গুণ করলাম না, এর উপর 88% মানে কি? 88 89 90, 10 100, 12/100, এই টাকায় বিক্রি করছে। এটাকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এটাকে কত কাটতে পারি বলো? 5 5 25, 5 2 × 10, 2 দিয়ে কাটলে 6 2 × 12। এখান থেকে বলতে পারি যে
5 ছক 30, তাহলে 129 সঙ্গে 30 গুণ করো, 129 ইন্টু 30, 0 3 নং 27, 7 হাতে আমার 2 রয়েছে, 3 ভাগ 36 2 38, এই টাকাটা হলো সেলিং প্রাইস। আর ক্রয় মূল্য এটা, তাহলে প্রফিট কত হচ্ছে? ওয়াই এর প্রফিট হচ্ছে 2000, এটার থেকে বিয়োগ করে দাও 1870, কার উপর? 2000-এর উপরে। একে কত, 100-তে কত, পার্সেন্টেজে বার করে নাও, এখান থেকে কাটো কিন্তু ভদ্রভাবে। 1 2 3, 1 2 3 কাটলাম, 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, 7 মানে 3 দুগুণি 6, 1 লাগবে তো 0.5, কত হচ্ছে? 93.5% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। এই টাইপের কোশ্চেন মার্ক করে চলে যাবে, শেষের দিকেই করবে, কারণ ক্যালকুলেটিভ যদি তোমার মনে হয় যে আমার ক্যালকুলেটিভ একটু সমস্যা হবে, তাহলে এটাকে মার্ক করে পরে এসে করবে। ওকে, পরীক্ষা হলে মার্ক করার সিস্টেম আছে, সেগুলি কাজে লাগাতে হবে। ওগুলি কেন দেয়? এইসব অঙ্ক মার্ক করে বেরিয়ে যেতে, সহজগুলি আগে করবে, তারপর মার্ক করে, তারপর মার্কগুলি করবে। কম করে পরীক্ষা হলে দুবার তো রিভিশন দেবেই, মানে একবার করে গেলে আর একবার রাউন্ড তো মারবেই, ঠিক আছে? ওই কারণে মার্ক করে রাখতে হয়। ওকে, মার্কের জিনিসটা কিন্তু খুব ভাইটাল, যে মার্ক করে রাখতে পারবে সে কিন্তু ভালো রকমের প্রস্তুতি নিতে পারবে। চলো পরের কোশ্চেন আসো। বরুণ 15-তে 3 কেজি দরে কিছু আম কিনে 50-তে 5 কেজি দরে সেই আম বিক্রি করে, তাকে 125 লাভ করতে কত পরিমাণ আম বিক্রি করতে হবে? যদি সিপি লিখি, একদিকে সিপি একদিকে এসপি করি, দেখো এক অঙ্ক অনেক প্রসেসে করা যায়। বরুণ 15-তে মানে 15 টাকায় 3 কেজি দরে কিছু আম কেনে, 15 টাকায় 3 কেজি, তোমার 15 টাকায় কিনেছে কত? 3 কেজি কিনেছে, 15 টাকায় কিনেছে কত? 3 কেজি। আর এদিকে তোমার 5 কেজি বিক্রি করছে 50 টাকায়, তাহলে 50 টাকায় বিক্রি করছে কত? 5 কেজি। এবার যত কেজি কিনবে তত কেজিই তো বিক্রি করবে, তাই না? তাহলে দুটোর যে পরিমাণটা, এই কি কিনেছে, এই আমের পরিমাণটা সেম করতে হবে, কারণ তুমি যতটা কিনবে ততটাই তো বিক্রি করবে। এখানে 3 এখানে 5, এক্সট্রা কোথা থেকে উড়ে আসবে? যতটা কিনেছো ততটাই তোমাকে বিক্রি করতে হবে। তাহলে এই দুটো লসাগু করে তাকে মেলাও। এই দুটো লসাগু কত? 3 আর 5-এর লসাগু 15, তাহলে 15, একে কত দিয়ে গুণ করা আছে? একে 5 দিয়ে গুণ করেছে, তাহলে একেও 5 দিয়ে গুণ করবে, 5 পনেরো 75, তাহলে 75 টাকায় পাবো হলো 15 কেজি কেনা। এটা হলো কেনা দাম। 15 কেজি কিনতে আমাকে 75 টাকা দিতে হবে। আর বিক্রি করার সময় আমি কি করছি? একে কত বানাবো বলো? 15 বানাবো। তাহলে একে গুণ করা আছে কত? 3 5 15, 3 দিয়ে, তাহলে একেও 3 দিয়ে গুণ করো, 3 5 15, 150 পাচ্ছি। এবার দেখো ক্রয় মূল্য আর সেলিং, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম পরিমাণ জিনিস বিক্রি হচ্ছে। এবার ঠিক আছে, তাকে 125 টাকা লাভ করতে কত পরিমাণ আম বিক্রি করতে হবে? 125 টাকা লাভ করতে হবে। ওকে, 125 টাকা যদি লাভ করতে হয়, এখন লাভ কত বলো তো? 150 টাকায় বিক্রি করছে, 75 টাকায় হলো তোমার কত পরিমাণ আম কেজিতে বিক্রি করতে হবে? এখান থেকে যদি বলি তোমার লাভ কত করছে? 75-এর উপরে, 75-এ কত পরিমাণ আম বিক্রি করতে হবে? 75-এ লাভ করছে কত? 75 দুগুণে 150, 75-এ লাভ করছে 75, 15 কেজি বিক্রি করে। চলো এইটুকু মুছে দিই এবার। 75 টাকা, মনে করো 75 টাকা লাভ করছে হলো 15 কেজি বিক্রি করে। এই 15 কেজি বিক্রি করে কত পরিমাণ আম কেজিতে বিক্রি করতে হবে? 15 কেজি বিক্রি করে হলো তোমার 75 টাকা লাভ হচ্ছে। ওকে, 15 কেজি বিক্রি করে যদি 75 টাকা লাভ হয়, তাহলে আমি চাইছি 125 টাকা লাভ করতে। একে চলো কত দিয়ে কাটতে পারি? 25 দিয়ে ভাগ করি। 25 দিয়ে যদি ভাগ করি, 25 দিয়ে ভাগ করলে এখানে পাবো হলো, 25 দিয়ে ভাগ করলে কি 125 বানানো যাবে? তোমার 3 দিয়ে ভাগ করো, 3 5 15, 3 দিয়ে ভাগ করো একে, 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 25 পাবো। একে যদি 3 দিয়ে ভাগ করো 5 পাবে, কিংবা একে কত 125-এ কত, ওই তুমি চাইলে ঐকিক নিয়মেও করতে পারতো। ওকে,
ঐকিক নিয়মেও করতে পারতে, কোনো ব্যাপার না। এখান থেকে কত পাবে? 5 পাবে। এবার চলে একে 125 বানাতে গেলে 5 দিয়ে গুণ, 125 হয়ে গেল। একেও তাহলে 5 দিয়ে গুণ করবো, 5 5 25 কেজি হয়ে গেল। তাহলে 125 টাকা লাভ করতে গেলে তাকে 25 কেজি বিক্রি করতে হবে। ওকে, 15 কেজি বিক্রয় মূল্য হলো 150 টাকা। 15 কেজির সেলিং প্রাইস কত? 150 টাকা। 150 টাকা। 15 কেজির সেলিং প্রাইস যদি 150 টাকা হয়, আমার লাগবে কত? 25 কেজি তাকে বিক্রি করতে হবে। তাহলে 25 কেজির সেলিং প্রাইস কত হবে? 1 কেজির সেলিং প্রাইস কত? 150 বাই 15, 10 টাকা। তাহলে 25 কেজির সেলিং প্রাইস কত? 25 কেজির সেলিং প্রাইস হলো আর তোমার 25 ইন্টু 10, 250 টাকা। তাহলে 250 টাকায় তুমি কত পাচ্ছ বলো? 250 টাকায় পাচ্ছ হলো তুমি 25 কেজি। এখানে বলেছে কত পরিমাণ আম কেজিতে বিক্রি করতে হবে, তাহলে তোমাকে কত পরিমাণ বিক্রি করতে হবে এটাই। ওকে, এটাই অ্যান্সার হবে। 25 কেজি কিন্তু তোমাকে বিক্রি করতে হবে, এটাই। ওকে, এটুকুই চেয়েছে, বাকিগুলি দরকার ছিল না। আমি তোমাকে যেটা আমি ভেবেছিলাম সেটা হলো তোমার 1 কেজিতে চলে যাচ্ছিল। ওকে, এখানে পার কেজি বলেনি। 1 কেজিতে তোমাকে মানে 1 টাকায় ধরতে যাচ্ছিলাম, মানে 1 টাকায় কতটা আম যাবে, সেভাবে তো হচ্ছে না, তাই না? 25 কেজি হবে অ্যান্সার। ওকে, যেটা আমাদের আগেই বেরিয়ে গেছে, বাকিগুলি মুছে ফেলাম, বাকিগুলি কোনো রকম দরকার নেই। ওকে, 25 কেজি হবে অ্যান্সার। মানে 125 টাকা লাভ করতে গেলে 25 কেজি আম বিক্রি করতে হবে, যেটা এতে আছে। এটার কারেক্ট অ্যান্সার করছি। ওকে, কত পরিমাণ আম বিক্রি করতে হবে, মানে কেজিতে, মানে এককটা কেজি বলেছে। ওকে, এই প্রত্যেকটা কেজি বলে দাও। আমি এটাকে অন্য কিছু ভেবে নিয়েছিলাম, এককটাকে কেজি ধরেছে। এটুকু বোঝো, না বুঝলে আরেকবার একটুখানি আগে গিয়ে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট কোশ্চেন কি বলেছে? 240 মিটার লম্বা একটি ট্রেন 420 মিটার লম্বা একটি সেতুকে 22 সেকেন্ডে অতিক্রম করতে পারে, ট্রেনটির গতিবেগ কত? কিমি পার ঘন্টা চেয়েছে। দেখো, ট্রেনটি গতিবেগ মানে কি? গতিবেগ মানে হলো ডিস্টেন্স বাই টাইম। স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? ট্রেনটি যখন কোনো সেতুকে অতিক্রম করছে, তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে 240 প্লাস 420 যাবে। টাইম কত বলেছে? টাইম হলো 22 সেকেন্ড। ক্যালকুলেশন করো, এখান থেকে 0, 4 2 6, 4 2 6, এখানে 22, 22 দিয়ে কাটো, 30 পাচ্ছি। তাহলে 30 মিটার পার সেকেন্ড পাচ্ছি। একে কিমি পার ঘন্টায় যেতে গেলে 18/5 দিয়ে গুণ, কারণ ছোট থেকে বড়তে যাচ্ছে, 18 উপরে দেবে। 30 ইন্টু 18/5 দিয়ে গুণ, 5 দিয়ে কাটো, 5 ছক 30, তো 6 8 48 8, 6 6 4 10, এত কিমি পার ঘন্টা, যেটা অপশন নাম্বার বিতে আছে, 108 কিমি পার ঘন্টা। লাস্ট কোশ্চেন ছিল এটা। টোটাল 25টি কোশ্চেন কমপ্লিট করে দিলাম থার্ড শিফটের 6/3/2026। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট নেই, টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ক্লাস পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পাবে, সেখানে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস লিঙ্ক পাবে, আর ইউটিউব চ্যানেলে ক্লাস ভিডিও পাবে। তো সব জায়গায় জয়েন্ট হয়ে যাও এবং ক্লাসটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। তোমার যে বন্ধু প্রিপারেশান নিচ্ছে রেলওয়ের জন্য, তাকে তুমি এখনই শেয়ার করে দাও, সবাই একসঙ্গে প্রিপারেশান নিতে পারবে। ওকে, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।